মজিবুর মিয়া তার মামা বাড়ি পৌঁছালো ফজরের আজানের পর। তার বড় মামা মজিদ ব্যাপারী মানুষ হিসেবে কেমন, এটি অতি কঠিন প্রশ্ন। সে নিয়মিত ধর্মকর্ম করে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তার বুদ্ধিশুদ্ধি উঁচু স্তরের। গরু ব্যাপারীদের লোকজন সাধারণত গরুর দালাল বলে সম্বোধন করে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে স্টিমার ঘাটার লোকজন তাকে গরুর দালাল না বলে ব্যাপারী সাহেব বলে। গ্রাম 5 গ্রামের মামলা মোকদ্দমা সালিশ ব্যবস্থায় এলাকার চেয়ারম্যান গণ্যমান্য মানুষের পাশে তাকে বসে থাকতে দেখা যায়। তখন তার কাঁধের উপর আড়াআড়ি করে ঘিয়ে রঙের একখানা চাদর ফালানো থাকে। গায়ে থাকে ধবধবে সাদা পাঞ্জাবি, পরনে পাট ভাঙা নতুন লুঙ্গি। এই সময়ে পারতপক্ষে সে কথা বলে না, বললেও সেই কথা শব্দ এত নিচু যে 1 হাত দূর থেকে শুনতেও হরিণের মতো কান খাড়া করে রাখতে হয়। আবার এই মজিদ ব্যাপারী যখন গরুর হাটে যায় তখন পুরোপুরি অন্য চেহারা। হাঁটু পর্যন্ত গোটানো লুঙ্গি, গায়ে থাকে নীল রঙের পুরনো ফতুয়া, ফতুয়ার 2 পকেট ভর্তি নানান কাগজপত্র। তার গলার আওয়াজ থাকে তখন বাজ খাই, সেই আওয়াজ জুড়ে অশ্রাব্য সব ভাষা। 2 মজিদ ব্যাপারীকে মেলানো যেমন কঠিন, কঠিন আলাদা করাও। মজিদ ব্যাপারী দাঁড়িয়েছিল কাজীবাড়ি জামে মসজিদের সামনে, তার বাড়ি থেকে খানিক দূরে। মসজিদ থেকে নামাজ শেষ করে সে কেবল বের হয়েছে। গ্রামাঞ্চলে শীত গ্রীষ্ম 12 মাসই ভোরবেলা কম বেশি কুয়াশা দেখা যায়, এখনো দেখা যাচ্ছে হালকা মিহি কুয়াশা। কুয়াশার ভেতর থেকে 2টো গায়ে নিয়ে মজিবুর মিয়া আসছে। মজিদ ব্যাপারী কপাল কুঁচকে তাকিয়ে আছে। কাছে আসার আগ পর্যন্ত সে মজিবুর মিয়াকে চিনতে পারেনি। ক্লান্ত মজিবুর মিয়ার কোনো দিকে খেয়াল নেই, সে হাঁটছিল সম্মোহিতের মতো। মজিদ ব্যাপারীকে পাশ কাটিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে ডাকলো, কে? আমাগো মজিবুর না? মজিবুর মিয়া থেমে দাঁড়ালো। মামাকে চিনতে তার খানিক সময় লাগলো, নানা কারণেই তাদের দেখা সাক্ষাৎ নেই দীর্ঘদিন। মজিদ ব্যাপারীর থুতনির খানিক দাড়ি বড় হয়েছে, গালও খানিকটা ভেঙে গেছে, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। ভোরের ঠান্ডা আবহাওয়ার কারণে বোধ হয় তার গলার উলের মাফলার গোল করে পেঁচানো। মজিবুর মিয়া বলল, জি মামা। গাই গরু নিয়ে এই সময়ে অত দূর থেকে কেউ এলে অবাক হওয়ার কথা, কিন্তু মজিদ ব্যাপারী অবাক হলো না। সে বলল, বন্যার পানিতে সব তলায় গেছে। মজিবুর মিয়া বলল, এখনো তালুকদার বাড়িতে পানি উঠে নাই, ওইখানেই আমরা সবাই উঠছি, মায়েরেও ওইখানে রাইখা আসছি। মজিদ ব্যাপারীর বোন আম্বুরি বেগমের কথা জিজ্ঞেস করা উচিত ছিল, মাতৃহারা শিশু আরশির কথা জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সে এ বিষয়ে কিছুই জিজ্ঞেস করল না। সে বলল, গরুর বাজার দর তো এখন খারাপ, গাভীন গায়ে বেচা আরো লোকসান। মজিবুর মিয়া বলল, 2টাই গাভীন গাই, যে কোনো দিন বিয়াইব, যে কিনবো সে আসলে 2টার দরে 4টা কিনব। আপনি চাইলে ভালো দরেই বেচে দিতে পারেন। মজিদ মিয়া এই কথার জবাব দিল না, বাড়ির দিকে হাঁটা দিল। পিছে মজিবুর মিয়া। তাদের মধ্যে এই বিষয়ে আর কোনো কথা হলো না। মজিবুর মিয়া 7 দিন ছিল স্টিমার ঘাটা। মজিদ ব্যাপারী 2 দিনের মধ্যে তার গায়ে 2টি বেচে দিল। যতটা আশা করা হয়েছিল দাম পাওয়া গেল তার চেয়ে অনেক কম। চারিদিকে বন্যার খবর,
এই অবস্থায় গায়ে গরুর মতন আপদ কিনে ঝামেলা বাড়ায় কে? মজিদ ব্যাপারী গায়ে বিক্রির টাকা থেকে হিসাব করে তার দালালির কমিশন রাখলো। বাকি টাকা মজিবুর মিয়ার হাতে তুলে দিয়ে বলল, এই টাকা দিয়া কি কিছু করবি? কিছু ভাবছস? মজিবুর মিয়া বলল, হ ভাবছি। মজিদ ব্যাপারী বলল, কি করবি? মজিবুর মিয়া বলল, একখান ভালো ইঞ্জিনওয়ালা ট্রলার কিনবো, একটু বড়সড় হইলে ভালো হয়। মজিদ ব্যাপারী অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, সময় নিয়ে মুখের পান চিবালো, তারপর পানের পিক ফেলে দিয়ে বলল, তোর মাথায় বুদ্ধি তো ভালো, এইটা আমার ধারণা ছিল না। যাই হোক, কিন্তু এই টাকায় তো অত বড় ট্রলার পাবি না। মজিবুর মিয়া বলল, আপনি চাইলে পাবো। মজিদ ব্যাপারী বলল, এইটা কেমন কথা? আমি তো আর আল্লাহ খুদা না যে আমি সব চাইলে সব হইব। মজিবুর মিয়া কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। মজিদ ব্যাপারী খানিক থেমে তার শেষ কথা বলল, তোর হাতে যে টাকা আছে তা দিয়ে এত কিছু সম্ভব না। আমি যে এখন তোরে টাকা দিব সেই অবস্থাও আমার নাই। আমার চারপাশে নানান মালা মুসিবত, লাইলির কথাও তো মনে হয় শুনছস। এই জিনিস নিয়ে আমি আছি মহা যন্ত্রণায়। সে কথা শেষ করে উঠে দাঁড়ালো, তারপর বাঁশের আড়ার সঙ্গে ঝোলানো কালো ছাতাটা নিয়ে গটগট করে বেরিয়ে গেল। মজিদ ব্যাপারীর স্ত্রী লাল আটার রুটি বানিয়েছে। এই বাড়িতে সপ্তাহে একদিন সকালে রুটি হয়, আজ সেই দিন। সঙ্গে পাতলা ঝোল করে লাউ ভাজি। সেই লাউ ভাজি আর রুটি নিয়ে এলো লাইলি। লাইলি মজিদ ব্যাপারীর ছোট মেয়ে, দেখতে শুনতে খুবই ভালো। ধবধবে ফর্সা গায়ের রং, মাথা ভর্তি চুল, চেহারার মধ্যে বয়সের তুলনায় একটা ভারী কি ভাব। তবে তাতে তার সৌন্দর্য ঢাকা পড়েনি, বরং বেড়েছে। লাইলি প্লেট রাখতে রাখতে বলল, আপনি আজকাই চলে যাবেন? মজিবুর মিয়া বলল, সেইটা এখনো মামার উপর নির্ভর করে। লাইলি বলল, এখনো বাজানের উপর নির্ভর করে? বাজান তো শেষ কথা বইলাই দিছে, সে এক কথার মানুষ। মজিবুর মিয়া বলল, দুনিয়াতে এক কথার মানুষ বলতে কিছু নাই। লাইলি বলল, আপনার ধারণা বাজান আপনার টাকা দিব? মজিবুর মিয়া বলল, আমার ধারণা দেব। লাইলি বলল, আপনার ধারণা ভুল, বাজান কাউরে টাকা দেয় না। মজিবুর মিয়া বলল, না দিলে না দেব, ট্রলার আমি কিনবো। লাইলি বলল, কিভাবে কিনবেন? আপনার কাছে টাকা আছে? মজিবুর মিয়া বলল, কিভাবে কিনবো জানি না, তয় কিনবো। মজিবুর মিয়া চুপচাপ খাওয়া শেষ করলো। তার খাওয়া শেষ হওয়া অবধি লাইলি বসে থাকলো তার সামনে। লাইলি সম্ভবত এই মানুষটার জন্য খানিক মায়া লাগছে। এত বড় মানুষটার চোখ মুখ শুকিয়ে গেছে। যদিও লাইলি জানে তার নিজের মন খুব অস্থির প্রকৃতির, হুট করে কিছু দেখে তার মন দ্রবীভূত হয়,
আবার খানিক বাদে সেই জিনিসের দিকে তার ফিরেও তাকাতে ইচ্ছে হয় না। কাউকে হুট করে ভালো লেগে গেলে তার জন্য সে জীবন দিয়ে দিতে পারে, কিন্তু কিছুক্ষণ বাদেই আবার তাকে চোখের সামনেও দেখতে ইচ্ছে করে না। নাম শুনলেও গা গিরিরি করে। তার এই অস্থির মানসিকতার কারণে কিনা কে জানে আশেপাশে সবাই বলে সে মেয়ে খারাপ। খারাপ মেয়ে বলার পিছনে যৌক্তিক কারণও আছে। এই তো কিছুদিন আগেই কাজী বাড়ির মোক্তবের হুজুরের সঙ্গে সে পালিয়ে গিয়েছিল। হুজুরের নাম হাবিব। হাবিব হুজুর পড়াতো কাজী বাড়ির জামে মসজিদের মোক্তবে, কিন্তু লজিং থাকতো মজিদ ব্যাপারীর বাড়িতে। হুজুরের বয়স অল্প। তারা 3 মাস পালিয়েছিল। 3 মাস পর লাইলি বাড়ি ফিরে এসেছে। লজিং হুজুর হাবিবের খবর কেউ জানে না। লাইলি যে এবারই প্রথম পালিয়েছিল তা না, এর আগেও একবার এই ঘটনা ঘটিয়েছিল। সেবার ছিল পুপাড়ার কেরামত মুন্সির ছেলে রবিউল। রবিউল ঢাকায় টেইলার্সের দোকানে কাজ করত। টেইলার্সের দোকানে কাজ করার কারণেই হয়তো তার নিজের পোশাক আশাকও থাকতো ফিটফাট। লাইলির জন্য সে সুন্দর সুন্দর জামা বানিয়ে আনতো। লাইলির পোশাক আশাকের ভারী শখ। সে সেই ছেলের সঙ্গে পালিয়ে গেল। কিছুদিন বাদে আবার ফিরে এসেছে। লাইলি খাবারের একটু থালা বাসন নিয়ে উঠে যাওয়ার আগে বলল, আপনার মাইয়া কেমন আছে? মজিবুর মিয়া বলল, কেমনে বলবো কেমন আছে, সে তো আমার কাছে নাই। লাইলি বলল, তার গায়ের রং কেমন হয়েছে, মায়ের মতন না আপনার মতন কুচকুচ্চা কালা? মজিবুর মিয়া মিথ্যা বলল। সে বলল, তার মায়ের চেয়েও বেশি ধলা হয়েছে। লাইলি বলল, আমার চেয়েও? মজিবুর মিয়া চুপ করে রইল। তার মামা মজিদ ব্যাপারীর খুব ইচ্ছা ছিল লাইলির সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু লাইলির বিষয়ে আম্বরী বেগমের কোনো আগ্রহ ছিল না। এ নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক। মজিবুর মিয়া অবশ্য ঠিকঠাক নিজেকে বুঝে উঠতে পারে না বলেই জানে না লাইলির প্রতি তার আসলে কোনো আসক্তি ছিল কিনা। তবে মাঝে মাঝে মনে হয় ছিল, যদিও সে লাইলির সঙ্গে কখনোই তেমন কথাবার্তা বলেনি। কিন্তু এটা সত্য, বহুবারই জজাতিপুর থেকে শুধু লাইলিকে দেখার উদ্দেশ্যেই সে স্টিমার ঘাটে এসেছে। মজিবুর মিয়া জানে লাইলি তার রূপ এ গায়ের রং নিয়ে খুব উচ্ছ্বসিত। এজন্যই সে আরশির গায়ের রঙের প্রসঙ্গটা এড়িয়ে এলো। দুপুর নাগাদ মজিদ ব্যাপারী বাড়ি ফিরল। মজিবুর মিয়ার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হলো। সেই আলাপ আলোচনার বিষয়বস্তু কি তা ছাড়া আর কেউ জানল না। তবে দিন 7 বাদে দেখা গেল মজিবুর মিয়া জজাতিপুর গায়ে ফিরেছে। সে নৌকা বা কোনো স্বেচ্ছাসেবক দলের ট্রলারে চেপে গায়ে ফিরেনি। সে ফিরেছে নিজের বড় ট্রলারে চেপে। এই ট্রলারের মালিক সে নিজে। মজিদ ব্যাপারী শেষ অবধি তাকে টাকা দিয়েছে। টাকার অঙ্ক সে সময়ের তুলনায় অনেক। সেই টাকায় মজিবুর মিয়া টেকসই বড় ট্রলার কিনেছে। মজিদ ব্যাপারী নিজে সবকিছু তদারকি করে ব্যবস্থা করেছেন। তার সঙ্গে মনাই নামের 16-17 বছরের এক ছেলেকে দিয়ে দিয়েছেন। মনাই ট্রলার চালনায় দক্ষ। তার নিজের না থাকলেও দীর্ঘদিন সে অন্যের ট্রলার কাজ করেছে। রোদে পুড়ে ট্রলার চালানোর কারণে কিনা কে জানে মনাইর গায়ের রং কুচকুচে কালো। সে মজিবুর মিয়ার নতুন ট্রলারের হাল ধরে দাঁড়িয়ে আছে। ট্রলার এসে ভিড়ল তালুকদার বাড়ির ঘাটে। সবাই হই হই করে ছুটে এলো, কিন্তু এসে দেখলো কোনো তালের ট্রলার নয়,
এটা মজিবুর মিয়ার নিজের ট্রলার। মজিবুর মিয়া ট্রলার থেকে নামলো। তার মা আম্বরী বেগমও কিছু বুঝলেন না। তিনি নাতনি আরশিকে বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছেন। ভয়াবহ সেই বন্যা দীর্ঘ সময় ধরে থাকলো। এই দীর্ঘ সময়ে সব মানুষ যখন পানিবন্দী হয়ে সময় কাটালো, মজিবুর মিয়া তখন ছুটে বেড়ালো মোগলগঞ্জ থেকে টর্কি বন্দর, টর্কি বন্দর থেকে স্টিমার ঘাটা, স্টিমার ঘাটা থেকে রাজপুর, বৈদ্যর ঘাট সহ নানান জায়গা। সে যে একা ঘুরে বেড়ালো কিংবা অকারণে ঘুরে বেড়ালো তা না। চারিদিক থেকে তার বড় ট্রলারখানার তখন খুব চাহিদা। বিভিন্ন সংগঠন, ত্রাণবাহী দল মজিবুর মিয়ার ট্রলার ভাড়া শুরু করলো। মজিবুর মিয়া তাদের সঙ্গে বিভিন্ন এলাকায় খ্যাপে যায়। প্রায় রোজ দিনই তার খ্যাপ থাকে। কাঁচা টাকা জমতে থাকে পকেটে। ততদিনে বন্যা শেষ হয়। বন্যাক্রান্ত এলাকা জুড়ে মোটামুটি দুর্ভিক্ষের অবস্থা। চারদিকে ভয়াবহ অবস্থা। খাদ্য নেই, ওষুধ নেই, আশ্রয় নেই। মজিবুর মিয়া অবশ্য কোনো কিছু নিয়ে বিচলিত হয় না। সে ঠান্ডা মাথায় পয়সা খরচ করে। মানুষ যখন কাজের অভাবে হন্য হয়ে উঠল, কিন্তু কোথাও কোনো কাজ নেই, কে কাজ দেবে? মজিবুর মিয়া এই সময় তার ভাঙা ঘরখানা মেরামত করলো। কাঠমিস্ত্রিদের মজুরিও এখন অন্য সময়ের তুলনায় অনেক কমে গেছে। মানুষের পেটে ভাতই নেই, কাঠমিস্ত্রি কে নেবে? ফলে এই আকালের দিনে কাজ পেয়ে কাঠমিস্ত্রিরা মোটামুটি বর্তে গেল। তারা কাজও করলো দীর্ঘ সময় নিয়ে। ঘরখানা দাঁড়িয়ে যেতে মজিবুর মিয়া মনোযোগ দিল জমির দিকে। তার নিজের কোনো জমি নেই। সে অন্যের জমি বর্গা চাষ করত। স্বাভাবিক নিয়মেই বন্যার পরের মৌসুমে ফসল ভালো হয়, কারণ বন্যার সময় জমিতে প্রচুর পলি পড়ে। পলি পেয়ে লক লক করে বেড়ে ওঠে ফসল। মজিবুর মিয়া জানে এই ফসল যখন বেড়ে উঠবে তখন সেই ফসল ওঠার মৌসুমটা হবে তার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ। গায়ের মানুষ এবার অন্যান্য পারের তুলনায় অনেক বেশি ফসল পাবে। যথারীতি এই ফসল বিক্রি করতে তাদের যেতে হবে মোগলগঞ্জে। এতদিন ফসল বহনে তাদের একমাত্র ভরসা ছিল সাধারণ নৌকা। এই নৌকায় মোগলগঞ্জ যেতে আসতে দীর্ঘ সময় লাগে, কিন্তু এবার তার আছে ইঞ্জিনওয়ালা বড় ট্রলার। ফলে সময় লাগবে অর্ধেকেরও কম সময়। পরের 2 বছরে মজিবুর মিয়া মোটামুটি দাঁড়িয়ে গেল। বিঘা 5 জমিও কিনে ফেলল। এই 2 বছরে তার ট্রলারখানা যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে গেল তার কাছে। যখন যা চাইছে ঠিক তখনই যেন তাই তার কাছে তুলে দিচ্ছে ট্রলারখানা। তবে এতদিনে গায়ে আরো 2খানা ট্রলার হয়েছে। তালেব মাঝি তার নৌকা বেচে দিয়েছিল, আর হারাধন কি করে যেন কিছু টাকা জোগাড় করেছিল। তারা দুজনে মিলে একখানা ছোট ট্রলার কিনেছে। দুজনে একসঙ্গে খ্যাপ মারে, পয়সা ভাগ করে নেয়। আরেকটা কিনেছে পাশের গায়ের শহীদুল। এই ট্রলারগুলো তারটার মতো এত বড় না হলেও মানুষজনের কাজ চলে যায়। তবে তাতে মুজিবুর মিয়ার কোনো অসুবিধা হয় না। সে তার ট্রলারে আজকাল আর ছোট ছোট খুচরা কাজ করে না, এই কাজগুলো ওরাই করে। সময় যেতে লাগলো, বেড়ে উঠতে লাগলো আরশিও। আরশির বেড়ে ওঠাটা অদ্ভুত। শিশুদের যে বয়সে বল ফুটতে শুরু করে সে বয়সে তাদের প্রথম শব্দ হয় মা, মাম্মা, মাম্মা, সহজ শব্দ। আরশির প্রথম শব্দটা হলো কঠিন, অতি কঠিন। সে আম্বরী বেগমকে দেখলেই ঠোঁট গোল করে বলা শুরু করতে লাগলো বু 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 বু। মজার ব্যাপার হচ্ছে আম্বরী বেগমও তখন তার নাতনির মতো করেই
বু 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 বলার চেষ্টা করেন, কিন্তু তার সামনের দিকের দুটো দাঁত নেই। সে দাঁতহীন মুখে শব্দটা যেমন জুৎসই হয় না। ফুক করে বাতাস বের হয়ে যায়। তবে আম্বরী বেগম তা নিয়ে ভাবেন বলেও মনে হয় না। তিনি পাখির মতন করে নাতনির ঠোঁট নিয়ে নেন তার পান খাওয়া লাল ঠোঁটের ভেতর। তারপর অদ্ভুত শব্দে বলার চেষ্টা করেন, বু বু বু। মজিবুর মিয়া দিনরাত হন্য হয়ে পয়সার পিছে ছোটে। অবিরাম ও ক্লান্ত পরিশ্রম। রাত কিংবা দিন, ঘর কিংবা বাহির, কোনো হিসাবই যেন মজিবুর মিয়ার কাছে আর আলাদা করে ধরা পড়ে না। মজিবুর মিয়া টের পায় গায়ে ক্রমশই গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে সে। নানান বিচার আচারে গায়ের লোকজন তাকে ডাকে। সে যে ডাক পেলেই শুটশুট করে চলে যায় তা কিন্তু না, বরং খুব ভেবে চিন্তেই পা ফেলে। কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে সে 10 বার ভাবে। সে জানে গায়ের মানুষ মানেই অখণ্ড অবসর আর আড্ডা। এই অবসর আড্ডায় তাদের মস্তিষ্ক জুড়ে কিলবিল করে নানান ভাবনা, নানান গল্প। তাতে ভালো যতটা আছে, খারাপ আছে তার চেয়ে 10 গুণ বেশি। মজিবুর মিয়া তাই সতর্ক পা ফেলে। একের ভালো অন্যের সহ্য হয় না, এটা মজিবুর মিয়া জানে। তার ক্রমশই আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠাটাও যে অনেকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, মজিবুর মিয়া তা টের পায়। এটা সে সবচেয়ে ভালো টের পেল গত জুম্বার লতু হাওলাদারের কথায়। লতু হাওলাদার এলাকার গণমান্য মানুষদের একজন। বছর 2 আগেও লতু হাওলাদারের জমিতে বর্গা চাষ করত মজিবুর মিয়া। তাদের বাড়ির নানান কাজকর্মও করে দিত। সেদিন জুমা শেষে ইমাম সাহেব মিম্বরের উপর দাঁড়িয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের এলাকায় বহুদিন থেকে আসি। আল্লাহর অশেষ মেহেরবানিতে 5 ওয়াক্ত নামাজ পড়াই। সকালে মক্তবে বাচ্চা কাচ্চাদের আমপাড়া পড়াই, কোরআন শিক্ষা দিই। এইসব কাজ আল্লাহর দিনের জন্যই করা। বিনিময় হিসেবে টাকা পয়সার কথা ভাবা উচিত না, কিন্তু আমি বহুদূর থেকে এই এলাকায় এসেছি। বাড়িতে আমার স্ত্রী আছে, এক পুত্র সন্তান ছিল, তারে আল্লাহ নিয়ে গেছে। আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল, তার নানান খরচপাতি। আমার মা আমার সাথে থাকে, তাদের জন্য অল্প বেশি হইলেও কিছু টাকা পয়সা আমার পাঠাইতে হয়। হাদিয়া হিসেবে আপনারা আমারে যা দেন তাতে পরিবার পরিজন নিয়ে আমি যে খুব ভালো চলে তা কিন্তু না, টেনে টুনেই চলে। তারপরও আল্লাহ পাক ভালো মন্দ মিলায়ে কোনো রকম চালাই নিছিল। এই পর্যায়ে এসে ইমাম আকরাম হোসেন খানিক থামলেন। মজিবুর মিয়া অবশ্য ততক্ষণে ঘটনা বুঝে গেছে। এই মসজিদও আতাহার তালুকদারের পূর্বপুরুষদের করা মসজিদ। পুরনো আমলের ডিজাইনে বিশাল উঁচু ছাদ আর মোটা থামের মসজিদ। জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লিরা। তারা সবাই উসখুস করছিল, মোনাজাত হলেই তারা বের হয়ে যাবে, কারণ তারা জানে হুজুর এখন কি বলবে। এতদিন পর্যন্ত আতাহার তালুকদার নিজেই মসজিদে হুজুরের বেতন শহর থেকে পাঠাতেন, কিন্তু দীর্ঘদিন থেকে আতাহার তালুকদারের সঙ্গে গায়ের যোগাযোগটা তেমন নেই। তাই লতু হাওলাদার, শোভান কাজী, জালাল কাজী, দুলাল মেম্বারদের মতো গায়ের প্রধানরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন হুজুরদের যা বেতন তারাই দেবেন। কিন্তু সেই কথা তারা রাখতে পারেনি। না রাখতে পারার কারণও অবশ্য আছে। এই যজাতিপুর গায়ে ধান চাল ডাল দিয়ে কারো পাওনা শোধ করা যত সহজ হয়, নগদ টাকায় তা নিয়মিত শোধ করা ততটাই কঠিন। হুজুরের বেতন দীর্ঘদিন থেকে বাকি পড়েছিল, ফলে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছিল গায়ের লোকেরা যে যার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে কিছু না কিছু টাকা দিবে। বাকিটা লতু হাওলাদার, সোবহান কাজী, দুলাল মেম্বারদের মতো সামর্থ্যবানরা দিয়ে দিবেন।
কিন্তু মাসের পর মাস চলে যায়, হুজুরের বেতনের হিসেবের আর কোনো টাকা জমা পড়ে না। ইমাম সাহেব গলা কাশি দিয়ে পরিষ্কার করে বললেন, গত 5 মাস ধইরা আমি আপনাদের কাছে থেকে তেমন বেতন পাই না, একটা টাকাও না। আমি না হয়ে আপনাদের ওর বাড়ি ঘুরে ঘুরে খানা জোটাই, কিন্তু একবার চিন্তা কইরা আপনারাই বলেন আমার পরিবারের কি অবস্থা, তারা কি খেয়ে কি পইরা বেঁচে আছে, আপনারাই একটু বিবেচনা কইরা বলেন। পুরো মসজিদ জুড়ে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলল না। মজিবুর মিয়া ততক্ষণে বুঝে গেছে সমাজের সবার সামনে নিজেকে আরও খানিকবার প্রমাণ করার এই সুযোগ। সবার দীর্ঘ নীরবতার পর মজিবুর মিয়া উঠে দাঁড়ালো, তারপর বলল, আপনারা কেউ কিছু মনে না করলে আমি একখান কথা বলতে চাই। কেউ কিছু মনে করলো কিনা বোঝা গেল না, তবে কেউ কোনো আপত্তি করলো না। মজিবুর মিয়া নিজ থেকে বলা শুরু করলো, আপনাদের আপত্তি না থাকলে এখন থেকে বক্তব্যের হুজুরের বেতনের অর্ধেকটা আমিই দিব, বাকিটা না হয় আপনারা দিলেন। হুজুর রেগুলার বেতন পাউন দরকার, তার পরিবার পরিজন আছে, কি বলেন হুজুর? ইমাম সাহেব কিছু বলার আগে উপস্থিত মুসল্লিদের বড় অংশ সম্মিলিত কণ্ঠে মজিবুর মিয়ার প্রস্তাব সমর্থন করল। হুজুর নিজেও এই প্রস্তাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, কারণ তিনি জানেন যজাতিপুর গায়ে বড় বড় গৃহস্থ থাকতে পারে, নামি দামি লোক থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে এই গায়ে নগদ পয়সার আসল মানুষ মজিবুর মিয়া, এবং সে এক কথার মানুষ। সুতরাং সে যখন বলেছে তখন তার বেতনের বড় একটা অংশ আল্লাহর ইচ্ছায় নিশ্চিত। নামাজ শেষে মজিবুর মিয়া মসজিদ থেকে বের হলো। বাইরের আকাশটা যেন একটু মরা, দুপুরের সময় হলেও রোদটা তেমন ঝাঁঝালো না। হেমন্তের শুরু, তবে গাঁও গ্রামে মোটামুটি শীতের একটা ভাব চলে এসেছে। সে ক্ষেতের আইল ধরে আড়াআড়ি হাঁটছিল। লতু হাওলাদারের বাড়ির পাশের ধান খেতে তখনও কামলারা কাজ করছে। মজিবুর মিয়া পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। লতু হাওলাদার যে এত দ্রুত নামাজ শেষ করে চলে এসেছে তা সে খেয়াল করেনি। লতু হাওলাদারই তাকে ডাকলো, কি খবর নয়া মহাজন সাহেব? মজিবুর মিয়া বুঝতে খানিক সময় লাগলো যে লতু হাওলাদার তাকেই ডাকছে। যখন বুঝলো সে ঘাট ঘুরিয়ে দাঁড়ালো। চাচাজান আমারে ডাকেন? লতু হাওলাদার বলল, এই তল্লাটে তুমি সারা মহাজন বইলা আর কারে রাখবো? কার এত পয়সা আছে যে তারে আমি মহাজন ডাকুন যায়? মজিবুর মিয়া বুদ্ধিমান মানুষ। লতু হাওলাদারের কথার ধরন এবং ক্ষোভের কারণ কিছুই তার বুঝতে দেরি হলো না। তবুও সে না বোঝার ভান করলো এবং বলল, কি হয়েছে চাচাজান? লতু হাওলাদার বলল, কি আর হইব, পাশার দান পাল্টাইছে। 2 দিন আগেও যে আমার এই কামলাগুলোকে খেতে কামলা দিত, বাড়িতে ফুট ফরমায়েশ খাটত, সে এখন আইসা আমার উপরে ভরা মজলিসে টেক্কা দেয়, আমার মান ইজ্জত কিন্নাল। মজিবুর মিয়া বলল, চাচাজান এসব আপনি কি বলেন? আমি কি আমার আগের কথা কিছু ভুলছি? আপনারা না থাকলে এই মজিবুর মিয়া আর তার মা কই গিয়া থাকতো? আপনারা কাম কাজ দিছেন, বাজান মরণের পর মা, ডাঙ্গর হাওনের পর আমি, সেই কাজ কামের উপরে তো বাইসা ছিলাম চাচাজান। লতু হাওলাদার বলল, ওইসব বইলা আর কি হইব রে মজিবুর, টাকার অনেক গুণ,
মানুষের চেহারা স্রোত পাল্টাই দেয়, তাই অভ্যাস পাল্টাতে পারে না। মজিবুর মিয়া কারো সঙ্গে কোনো বিবাদে যেতে চায় না, এই জন্যই সে লতু হাওলাদের পায়ে পড়া দিয়ে ঝগড়া করার প্রবণতাও দেখেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার শেষ বাক্যটিতে সে নতুন কিছুর গন্ধ পেল। ঠান্ডা গলায় বলল, আপনার শেষ কথাটা বুঝলাম না চাচা। লতু হাওলাদার তার মুখ নিয়ে এলো মজিবুর মিয়ার কানের কাছে, একদম কাছে। তারপর সাপের মতন হিসহিসে গলায় বলল, বউডারে ডাক্তার না দেখাইয়া মারছস কেন? সেটা জানি না, বুঝছস? সব জানি, সব। ছোটকালের ছোট লোকের জাতের অভ্যাস বইলা কথা, লোভের জন্য করতে পারে না এমন কোনো কাম নাই। এই ট্রলারের জন্য বোর্ডারে ডাক্তার কবিরাজ না দেখাইয়া মারলি, তারপর নিজের মামা মজিদ ব্যাপারীর থেকে টাকা নিলি তার বেশ সামাইয়াটারে বিয়াকরণের কথা বইলা, সেই টাকায় ট্রলার কিনা মহাজন হইসস না? মহাজন, অনেক টাকা। মসজিদের সবার সামনে নিজের হেডন দেখাইলি যে লতু হাওলাদাররা শেষ। সব কিছু খুব সহজ না? অত সহজ না মজিবুর, কিছুই অত সহজ না। লতু হাওলাদার থামলো, যেন মজিবুর মিয়া প্রতিক্রিয়া দেখতে চাইল। তারপর ঠিক সঙ্গে সঙ্গে সে আবার শুরু করলো, তো এখন কি করবি? নিজের মাইয়াডারেও খুন করবি? খুন না কইরাই বা কি করবি? না হলে তো ধলা কদুর মতন ওই দুশ্চরিত্রা মামাতো বোনেরে বিয়া কইরা ঘরে তুলতে পারবি না। কি পারবি? মজিবুর মিয়ার মনে হলো তার সারা শরীর প্রবল ঘৃণায় রি রি করে কাঁপছে, চোখ লাল হয়ে উঠেছে। শরীর জুড়ে যে শীত শীত ভাবটা ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে একবার ভাবলো সে কিছু বলবে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল, কারণ মজিবুর মিয়া জানে এখন এখানে থাকলে সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না, ভয়াবহ কিছু একটা ঘটে যেতে পারে। সে কিছুই ভোলেনি, লতু হাওলাদারের নোংরা চেহারার কথা সে ভোলেনি। কি মিথ্যা অপবাদ দিয়ে তার মা আম্বরী বেগমকে ঘরের বাড়ি থেকে বের করে দিয়েছিল লতু হাওলাদারের বড় স্ত্রী, তাও সে ভুলেনি। লতু হাওলাদার সবকিছু জেনেও নিজের নোংরা চেহারাটা লুকাতে চুপ করেছিল। এতটুকু ছোট্ট মজিবুর মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তারপর কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে লতু হাওলাদারের বাড়ি থেকে বের হয়েছিল, যেন চোখের ভেতরে ভেসে ওঠা জল জলে দৃশ্য। সে কিচ্ছু ভুলেনি, তবে সময় এখনো আসেনি। মজিবুর মিয়া সব মনে রেখেছে। মজিবুর মিয়া বাড়ি ঢুকলো ক্লান্ত হয়ে। চারপাশে রোদ মরে এসেছে, তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে, কিন্তু উঠানে পা রেখে সে থমকে দাঁড়ালো। আম্বরী বেগম হয়তো কোথাও গেছেন। বাড়ির উঠানে বছর 2 বয়সের ছোট্ট মেয়েটা বসে আছে, আরশির হাতে এক টুকরো খাবার, পিঠা বা পাউরুটি ধরনের কিছু একটা হবে। 3টা ধাড়ি কুকুর আরশিকে মাঝখানে রেখে তার চারপাশে চক্রাকারে ঘুরছে আর ঘোত ঘোত শব্দ করছে। ভয়ঙ্কর দৃশ্য। একটা 2.5 বছরের বাচ্চার জন্য মহা ভয়ঙ্কর। কিন্তু অবাক করা ব্যাপার, আরশি কাঁদছে না। সে কুকুরগুলোর সঙ্গে সঙ্গে বসে থেকেই পায়ে ভর দিয়ে ঘুরছে। কালোর উপর সাদা গোল ফুটকিওয়ালা কুকুরটার হঠাৎ সামনের পা দিয়ে আরশির হাতের খাবার উপর খামচি দিল, কিন্তু আরশি চোখের পলকে খাবার সমেত হাতখানা সরিয়ে নিল। কুকুরটা মুহূর্ত ক্ষেপে উঠল,
মস্ত হা করে ভয়ঙ্কর শব্দে তীব্র চিৎকার দিল। আরশি এবারও কাঁদল না, তবে ভয়ে কুঁকড়ে গেল। তার সারা শরীর কেঁপে কেঁপে উঠল। কুকুরটা আরো এক পা এগোতে যাচ্ছিল। তার চোখ জুড়ে প্রবল হিংস্রতা। মজিবুর মিয়া উঠোনের মাচার উপর থেকে বাঁশের মোটা কঞ্চিটা বের করে আনলো, তারপর চোখের পলকে ছুটল। কুকুরটার কাছে পৌঁছানোর আগেই সপাতে তার কঞ্চিকানা ছুটে মারল। একটা শক্ত লাঠি বসালো পেট বরাবর। ক্যাত শব্দে কুকুরটা ছিটকে পড়ল খানিক দূরে। বার দুই ঘেউ ঘেউ করলো, তারপর উল্টো পথে হাঁটা শুরু করলো। বাকি দুটো কুকুরও কুই কুই করে তার পিছু ছুট নিল। মজিবুর মিয়া আরশির দিকে ফিরল। মেয়েটা মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ভর্তি কে জানে কি আছে। কিন্তু মজিবুর মিয়া দীর্ঘ সময় সে চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে মেয়েটার পাশে বসলো। একটা হাত বাড়িয়ে আলতো করে মেয়েটার গাল ছুঁয়ে দিল। আর কি হলো, তীব্র শব্দে শরীর কাঁপিয়ে কেঁদে উঠল ছোট্ট আরশি। তার ছোট ছোট ফোলা ফোলা ঠোঁট জোড়া জুড়ে যেন রাজ্যের অভিমান, যেন অজস্র অভিযোগ, যেন কারো এই অতটুকু স্পর্শের জন্যই সে এতক্ষণ তার সব ভয়, সব অভিযোগ, অভিমান আর কান্না জমিয়ে রেখেছিল। দু হাতে মেয়েটাকে তুলে দাঁড় করালো মজিবুর মিয়া। মেয়েটার সারা শরীর ধুলো মাটি ভর্তি, মুখ ভর্তি সর্দির দাগ, ময়লায় মলিন মুখ। মজিবুর মিয়ার হঠাৎ কি হলো, সে শক্ত করে মেয়েটাকে বুকের সঙ্গে জাপটে ধরল। এইটুকু একটুখানি শরীর যেন মজিবুর মিয়ার বুকের সঙ্গে মিশে গেল, যেন ওই চওড়া বুকের ভেতর থেকে অতটুকু ওই শরীরটাকে আর খুঁজে বের করা যাবে না, কখনোই না। মজিবুর মিয়া দীর্ঘ সময় আরশিকে বুকের সঙ্গে চেপে ধরে দাঁড়িয়ে রইল, দীর্ঘ সময়। তারপর পানিতে কাপড় ভিজিয়ে মেয়েটার সারা শরীর মুছে দিল, মুখের ময়লা সর্দি মুছে দিল। তারপর সুন্দর একটা জামা পরালো। তারপর মেয়েটাকে কাঁধের উপর বসিয়ে বিকেল হয়ে আসা রোদের তেজস্তা আলোয় হেঁটে চলে এলো নদীর পাড়ে। নদীর এদিকটা শুনশান নীরব। আরশির বাবার কাঁধের দুপাশে পা ঝুলিয়ে বসে আছে, আর মাঝে মাঝে মুখে অদ্ভুত শব্দ করছে। মজিবুর মিয়া দীর্ঘ সময় চুপচাপ সে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। এই পুরোটা সময় সে নীলুফা বানুর মৃত্যু নিয়ে ভাবলো তার মৃত্যুর পরের সময়টা নিয়েও। প্রত্যেকটা জিনিস সে খুঁটিয়ে খুঁটিয়ে ভাবলো, এবং একটা সময় গিয়ে মজিবুর মিয়ার মনে হলো পুরো ঘটনায় অদ্ভুত কিছু বিষয় খুঁজে পাচ্ছে সে। বিষয়গুলো আসলে সে আগে ভাবেনি, কিন্তু বিষয়গুলোকে সে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। নীলুফা বানুর মৃত্যু এবং মৃত্যু পরবর্তী ঘটনার সঙ্গে বিষয়গুলো এমন গভীরভাবে মিশেছিল যে সে সেগুলোকে এতদিন আলাদা করে খুঁজে পায়নি। কিন্তু আজ লতু হাওলাদারের কথায় সে বিষয়গুলো পুরো ঘটনার ভেতর থেকে কেমন যেন ক্রমশই বীভৎস নখর জাগিয়ে বেরিয়ে আসছে। মজিবুর মিয়া আবিষ্কার করল নীলুফা বানুর প্রসবকালীন জটিলতায় তার ভূমিকা বরং অদ্ভুত রকমের আপত্তিকরই ছিল। ওই পুরো সময়টায় সে আসলে নিজেকে এক প্রকার গুটিয়েই নিয়েছিল। মানুষ হিসেবে সে মোটেই বুদ্ধিহীন ছিল না, বরং আর 10 জনের চেয়ে খানিকটা হলেও তীক্ষ্ণ চিন্তার মানুষ সে। কিন্তু নীলুফা বানুর প্রসবকালীন সেই ভয়াবহ সময়টাতে সে ছিল আশ্চর্য রকম নিষ্পৃহ এবং নিষ্ক্রিয়। খোদেজা দায় কিংবা সুকরঞ্জন ডাক্তারের কথা শুনেই একটা মানুষকে অমন বিনা চিকিৎসায়, বিনা চেষ্টায় মরতে দেওয়ার মানুষ কি আসলেই সে? সে কি চাইলেই নীলুফা বানুকে কোথাও না কোথাও নিয়ে যেতে পারতো না? নিশ্চয়ই পারত, অন্তত চেষ্টা তো করতে পারত। কিন্তু সে কোথাও যায়নি।
এমনকি চেষ্টাও করেনি। সে কি অবচেতনভাবেই নীলুফা বানুর মৃত্যুর অপেক্ষায় ছিল? উপরের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে তার দ্বিতীয় ভাবনাটি আবার অনেকটাই বিপরীত। কারণ সে জানে নীলুফা বানুর মৃত্যুর পর থেকেই সে তার কন্যা সন্তানটির প্রতি অবিচার করে এসেছে। আরশির প্রতি সে তার নিজের আচরণ এবং অনুভূতি নিয়ে সম্ভবত দ্বিধাহীন ছিল। সে কি অবচেতনভাবেই নীলুফা বানুর মৃত্যুর জন্য আরশিকে দায়ী করে গেছে? সে কি এই ভেবে এসেছে যে আরশিকে জন্ম দিতে গিয়েই নীলুফা বানু মারা গেছে? যদি তাই হয়, তাহলে কোনোভাবেই নীলুফা বানুর মৃত্যু তার কাছে কাঙ্ক্ষিত হতে পারে না, বরং সেটি অনেক বেশি কষ্টের, অনেক বেশি আঘাতের। তাহলে মজিবুর মিয়ার কেমন হাঁসফাঁস লাগে। তার মনে হচ্ছে সে সব কিছু কেমন গুলিয়ে ফেলছে। তার দম বন্ধ লাগে। অন্ধকার গাঢ় হয়ে আসতে মজিবুর মিয়া বাড়ির পথ ধরল। ক্লান্ত আরশি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবে এতক্ষণে একটা বিষয় মজিবুর মিয়া নিশ্চিত হয়ে গেল যে এই ছোট্ট মেয়েটার প্রতি এতদিন এক ধরনের প্রবল অবিচার করে এসেছে। গত 2.5 বছর এই মেয়েটা বলতে গেলে আম্বরী বেগমের কাছেই বেড়ে উঠেছে। বাবা হিসেবে সে কিছুই করেনি। আসলে বুকের গভীরে কোথাও যেন সে তীব্রভাবে অনুভব করত, এই ছোট্ট মেয়েটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়েই জীবনের আলো নিভে গিয়েছিল নীলুফা বানুর। আজ এই হেমন্তের বিষণ্ণ সন্ধ্যায় মজিবুর মিয়ার হঠাৎ মনে হলো, এই ছোট্ট শিশু শরীরটা জুড়ে কোথাও না কোথাও নীলুফা বানু রয়ে গেছে সে নিজেও। এই ছোট্ট মানুষটা তাদের ভালোবাসার সৃষ্টি। সে সেই শিশির ভেজা মেঠো পথের ঘাসে হেঁটে যেতে যেতে ঘুমন্ত আরশির মুখ ভর্তি করে মমতার অজস্র রেখা দিল একে। আর তখনই তার স্টিমার খাটার কথা মনে পড়ে গেল তার বড় মামা মজিদ ব্যাপারীর কথা। মনে পড়ে গেল টাকার অভাবে ট্রলার কিনতে না পারায় সেই হতাশার দিন শেষে নেমে আসা রাতের কথা। মজিদ ব্যাপারী তার দহলিজের দরজা বন্ধ করে ট্রলার কেনার টাকা তুলে দিয়েছিল তার হাতে। সেই টাকায় ট্রলার কিনে বাড়ি ফিরেছিল সে। যে ট্রলার তাকে দুহাত ভরে দিচ্ছে সেই ট্রলারের কাছে তার অশেষ কৃতজ্ঞতা থাকার কথা বড় মামা মজিদ ব্যাপারীর প্রতিও। কিন্তু তার মনে পড়ে গেল আরও একটা কথা, সেই টাকার বিনিময়ে মজিদ ব্যাপারীর দেওয়া শর্তের কথা। সেই শর্তের নাম লাইলি। মজিদ মিয়ার জীবনের আরেক গল্প আরশির জীবনেরও। মিলি বসেছিল বারান্দার ইজি চেয়ারে হেলান দিয়ে। আজ তার মন ভালো। তার পায়ের কাছে ফালি ফালি রোদ। বারান্দায় গ্রিলের ছায়ায় সেই রোদে অদ্ভুত সুন্দর নকশা হয়েছে। মিলি বাচ্চাদের মতন খানিক পরপর সেই রোদের ভেতর পা মেলে দেয়, পরক্ষণে আবার সরিয়ে নেয়। তার ধবধবে ফর্সা পায়ে কি সুন্দর আলপনা ফুটে ওঠে, আবার মিলিয়ে যায়। এই খেলাটা ভালো লাগছে মিলির। আপাতত তার কোনো কাজকর্ম নেই। অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে সে। তার পেটের ভেতর বাচ্চাটা যখন নড়াচড়া করে মিলির খুব অবাক লাগে। এই এতটুকু পেটের ভেতর আস্ত একটা মানুষ, ভাবতেই কেমন লাগে। আশিস অবশ্য যেমন ছিল তেমনই। গভীর রাত করে বাড়ি ফেরে মিলি টেবিলে খাবার নিয়ে বসে থাকে। তাদের কথাবার্তা হয় খুবই সাধারণ। আশিস হাত মুখ ধুয়ে এসে খাবারের টেবিলে বসে। তারপর প্লেটে ভাত নিতে নিতে বলে, কি অবস্থা তোমার, শরীর কেমন? মিলি বলে, শরীর ভালোই,
তবে কিছু খেতে ইচ্ছে করছে না। আশিস বলে, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে? মিলি বলে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হলে তো ডাক্তারের কাছে যেতে হবে। আশিস বলে, তো গেলেই তো হয়, সারাদিন তো বাসায় থাকো। মিলি বলে, আমার একা একা ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। আশিস সঙ্গে সঙ্গে এই কথার কোনো জবাব দেয় না। সে চুপচাপ ভাত খাওয়া শেষ করে গামছায় হাত মুছতে মুছতে বলে, কাল সকালে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এখন ঘুমাতে চলো। মিলি কিছু বলে না, ঘুমাতেও যায় না। সে জানে আশিস কাল ভোরেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, বরং ভুলে যাবে। তার কিছুই মনে থাকে না। সে থাকে এক অদ্ভুত ঘোরের জগতে। আশিস সেই ঘোরের জগৎ সম্পর্কে মিলির কোনো ধারণাই নেই। মিলি অজস্রবার জানতে চেয়েছে, আকারে ইঙ্গিতে সরাসরি, কিন্তু লাভ হয়নি। আশিস তার নিজের কথা কাউকে বলেনি। মিলির মাঝে মাঝে মনে হয় আশিসকে সে একটা ঘোরের বশে ভালোবেসেছে। সেই ঘোরটা আবার যেমন সব সময় থাকতো, এখন তেমন নয়। মাঝে মাঝে পুরোপুরি কেটে যায়, তার বাদে কিছুদিন আবার জেকে বসে। কিন্তু আশিস হয়তো তাকে কখনোই কোনোভাবেই ভালোবাসেনি। আসলে আশিস বোধহয় ভালোবাসতেই জানে না, না মা বাবা, না বোন, না অন্য কাউকে। আশিসের সঙ্গে সম্পর্কটাও তার নিজের তরফ থেকে। চুপচাপ গম্ভীর চেহারার ছেলেটাকে তার অসম্ভব ভালো লাগতো। কথা বলতে গিয়ে দেখলো এ তো রীতিমতো বিদ্যের জাহাজ। এখনো একটু পা টেনে টেনে হাঁটে, পায়ে শুকিয়ে যাওয়া ক্ষতটার কারণে। ছেলেটা অত অল্প বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল। মিলির প্রেমে পড়তে সময় লাগেনি। তার বাবা মা কেউ দেশে নেই। মাস্টার শেষ করে তার চলে যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু আর যাওয়া হলো কই। সে চিঠিতে সব জানিয়েছিল। হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই নিজের দিক থেকেও ভাবনার আরও অনেক কিছু ছিল, কিন্তু অত কিছু ভাবার মেয়ে সে নয়। প্রেমটাও হয়ে গেল। তারপর বিয়ে। দুজন মানুষ একসঙ্গে থাকছে দীর্ঘ সময়, কিন্তু সম্পর্কটা কখনো স্বামী স্ত্রী হয়ে ওঠেনি। রয়ে গেছে সেই আগের মতোই, পাশাপাশি থাকছে, কিন্তু খুব কাছাকাছি হয়তো নয়, আবার দূরেরও নয়। আজ মিলির মনটা ভালো হওয়ার কারণটা ভীষণ অন্যরকম। গত রাতেও আশিস গভীর রাতে ফিরেছিল বাড়ি। তারপর সেই একই কথোপকথন। মিলি জানতো আজও আশিস তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, রোজকার মতোই দিব্যি ভুলে যাবে। মিলিও মনে মনে জেদ ধরেছিল, আর যাই হোক সে ডাক্তারের কাছে যাবেই না। ঘুম থেকে উঠে সে দেখলো যা ভেবেছিল ঠিক তাই। আশিস ঘরে নেই, বের হয়ে গেছে কখন। মিলির আজকাল আর এ নিয়ে মন খারাপ হয় না। সে ঘুম থেকে উঠে চুলায় চা বসালো, বারান্দায় খানিক দাঁড়িয়ে রইল। একটা চড়ুই এসে দাঁড়িয়েছে বারান্দার গ্রিলে। তার সঙ্গে কতক্ষণ ছুটি করলো। চড়ুইটা রোজ আসে, কেমন একটা অদ্ভুত চেনা জানা হয়ে গেছে যেন। কাছে গেলেও উড়ে না, যেন সে জানে এই অদ্ভুত মানুষটা তার কোনো ক্ষতি করবে না। কত সহজেই চেনা জানা, অথচ মানুষ। পাশাপাশি এক দীর্ঘ মানব জনম, তারপরও চেনা হয় না, জানা হয় না। রয়ে যায় দূরের মানুষ, অজানা মানুষ। মিলির মনটা ভালো হয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে। সেখানে তাজা দুটো গোলাপ, টকটকে লাল। একটা ছোট্ট চিরকুট, চিরকুটের ঠিক মাঝখানে গোটা গাটা অক্ষরে আশিসের লেখা। আজ বহুদিন বাদে ভোরের প্রথম আলোয় দীর্ঘ সময় তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। মনে হলো আমার বুকের ভেতরে জমে থাকা একটা কঠিন বরফ সেই থেকে গলে গলে যাচ্ছে।
মিলিয়ে চিরকুটের কোনো গভীর অর্থ খুঁজতে চেষ্টা করলো না। কি বরফ জমে আছে তাও জানতে চেষ্টা করলো না। তার শুধু মনে হতে লাগলো আজকের সকালটা অন্যরকম, ভীষণ অন্যরকম। এই অন্যরকম সকালটা যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এমন অন্যরকমই থাকুক, ভীষণ অন্যরকম।